সেই ফেসবুক পোস্টে তিনি ডিসেম্বরকে ভারতের বিজয় দিবসের বলে বলছেন এবং ভারতের বিজয় হিসেবে দেখাচ্ছেন পাকিস্তানের সাথে যে মানে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে এমন একটা বিষয় নিয়ে। তো এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো। বাংলাদেশের বিজয় দিবস নিয়ে ভারতের এই যে টানাটানি শুরু হয়েছে, এর মধ্যে ভারতের আরেক নেতা বিরোধী দলের রাহুল গান্ধী, তিনিও একই রকম টুইট করেছেন। শুধুমাত্র ইন্ডিয়ান আর্মির একটা পোস্টে আমরা দেখেছি তারা মুক্তি বাহিনীর কথা বলেছেন এবং তারা বলছেন যে তাদের সহায়তায় মুক্তি বাহিনী কি একটা বিজয় অর্জন করে। এটা হচ্ছে ইন্ডিয়ান আর্মির যে টুইট এই থেকে। এই উপমহাদেশের এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলতে আজকে আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামান স্যার। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। তো স্যার, এই নরেন্দ্র মোদীর হঠাৎ বাংলাদেশের বিজয় দিবস নিয়ে এই টানাটানি শুরু করলো। ইন্ডিয়া স্যার ৭৮ বছরের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা কিন্তু স্যার তারা একমাত্র আমি তো বলবো 71-এ মানে মিত্র বাহিনীর মতো করে বা পাকিস্তানের সাথে ৩রা ডিসেম্বর থেকে যে স্বল্প মেয়াদী যে যুদ্ধ, যেটা মূলত বাংলাদেশের মুক্তিযোদ্ধারাই মূলত ৯০% মানে কাজ করে ফেলছিল, সেটাকে নিয়ে তারা এখন তাদের বিজয় দাবি করতেছে। ৭৮ বছরে কিন্তু ভারত পাকিস্তানের সাথে খুব বেশি সুবিধা করতে পারেনি। তো এই যে মোদীর টানাটানিটা আপনি কিভাবে দেখছেন স্যার, কি মনে করেন? এটা খুবই একটা টাইমলি বিষয়। আমি মোটেও অবাক হচ্ছি না মোদীর এই আচরণে। এই আচরণ যে মোদী করছে পেছনে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। তারা গত বছর খানিক থেকে একেবারে খুবই অ্যাগ্রেসিভলি এই যে ইউনিট সরকার ক্ষমতা এসছে তারপর থেকেই তারা অত্যন্ত একটা শ্লেষাত্মক ভঙ্গিতে বারবার বলে এসছে যে বাংলাদেশ তারা সৃষ্টি করেছে, উই হ্যাভ ক্রিয়েটেড বাংলাদেশ। এবং এটা অত্যন্ত অ্যারোগেন্ট ও অত্যন্ত মানে আপত্তিজনক টোনে তারা সবসময় এটা বলে আসে। এবং শুধু যে এই মোদী তাই নয়, ভারতীয় রিটায়ার্ড জেনারেলসরা, রিটায়ার্ড কূটনীতিকরা, এমনকি কিছু কিছু ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বা বিশেষজ্ঞ, এরাও মানে এবং স্পেশালি নবীন বয়স্ক কিছু অত্যন্ত উগ্র জাতীয়তাবাদী ধারণার যারা ব্যক্তি, যারা বাংলাদেশের ব্যাপারে তাদের যে তাচ্ছিল্য, সেই তাচ্ছিল্য তারা তুলে ধরে আমরা বাংলাদেশ সৃষ্টি করেছি, বাংলাদেশ হতো না। এটা প্রমাণ করে ভারতের চিরন্তন মিথ্যাবাদী চরিত্র, যেটা আমরা নেহেরুর সময় থেকে যে চরিত্র সৃষ্টি হয়েছে তার মৃত্যুর পর থেকে, সেই চরিত্র সবসময় তারা এই উপমহাদেশে নিজেদের নৈতিক অস্তিত্বকে সামনে তুলে ধরতে চেষ্টা করেছে। এবং পরবর্তীতে এই মোদী সরকার বা বিজেপি সরকার আসার পর থেকে তাদের যে মিথ্যাচার, হিন্দুত্ববাদী চিন্তাধারা এবং অখণ্ড ভারতের যে RSS চেতনা, এগুলোকে জাস্টিফাই করার জন্য ভারতের এই ধরনের যে প্রক্রিয়া সেটা আমরা দেখে আসছি। উই হ্যাভ ক্রিয়েটেড বাংলাদেশ বলার সাথে সাথেই যা চলে আসে, সেখানে মৃত্যু আমাদের মুক্তি বাহিনী তাদের চোখে অনেকটা অদৃশ্য হয়ে যায়। এবং তাদের চিন্তাধারায় এটা এই যে তাদের থিঙ্ক ট্যাঙ্ক গুলো যে বসে, আমরা প্রায়ই এই মাঝে মাঝে তাদের পোস্ট ইউটিউবে তাদের আলোচনা গুলো দেখি। রিসেন্টলি তাদের যেসব কথোপকথন, সেখানে তারা পুরো বিষয়টাকে মোরালাইজ করে যে বাংলাদেশকে আমরা সৃষ্টি করেছি, উই হ্যাভ ক্রিয়েটেড, তারা কেন আমাদের মতো করে চলবে না। এর আরো বেশি ভয়ঙ্কর যে দৃষ্টিভঙ্গি তা হচ্ছে এই যে তাদের জেনারেলসরা এখন এরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করে যে 1947 এর আনফিনিশড জব that has not been completed even today, it is inexcusable. আমি এক মেজর শুনলাম যে এখন রীতিমতো তাদের বাংলাদেশকে দ্বিখণ্ডিত করার যে কমিটমেন্ট, সেটাকে তারা এখন একটা নৈতিক প্রলেপ দেয়, মোরালাইজ করে
1947 এর আনফিনিশড জব, ইট ইজ এন ইনএক্সকিউজেবল শব্দটা যখন ব্যবহার করে তখন বোঝা যায় যে কতখানি তারা সিরিয়াসলি চিন্তা করছে যে বাংলাদেশের এই বর্তমান যে সীমান্ত সীমারেখা সেটা তাদের জন্য অগ্রহণযোগ্য। আমরা সবাই জানি যে 1947 সালে আমরা একটা খুবই দ্রুত গতিতে যে সার্জিক্যাল অপারেশন করা হয়েছিল মাউন্ট ব্যাটেনের দ্বারা, এবং যেখানে জিন্না একটা রোল প্লে করছিল, তার নিশ্চিত মৃত্যু সামনে রয়েছে, সেটাকে সামনে ধরে আবার অপরদিকে গান্ধী আর নেহরু মিলে যেভাবে চিন্তা করেছিল, তারা কখনো কিন্তু এই যে পূর্ব পাকিস্তান বলতে যা জন্মেছিল এই সীমান্তকে তারা কখনো মনে প্রাণে মেনে নেয়নি। আমরা নেহরুর কিছু কিছু বাক্যগুলো আমরা দেখেছি যে এটা একটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট, এবং তারা এখন যে ভাষায় কথা বলে, তারা যেমন পার্বত্য চট্টগ্রাম, যেহেতু এখানে মুসলিম মেজরিটি নেই, সেটাকে তারা এক্সকিউজ হিসেবে ব্যবহার করে যে এটা তো কোনোভাবেই বাংলাদেশের অংশ হিসেবে থাকাটা সমীচীন না। এরকম কথা কারা বলে? বলে রিটায়ার্ড জেনারেলসরা। কেননা তাদের এখনকার রণকৌশল হচ্ছে যে যতদিন না পার্বত্য চট্টগ্রাম, যতদিন না তাদের ওই চিকেন স্নেকের অংশটুকু বৃদ্ধি পায়, ততদিন উত্তর পূর্বে নর্থ ইস্ট সিকিউর হচ্ছে না। তারা এখন এটা পিওরলি একটা সামরিক চিন্তা হিসেবে দেখে। 1947-এ যেটা যেটা একটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট হওয়ার কথা ছিল, সেটা এখন পূর্ণতা পায়নি। কেন 71 সালে এটা মীমাংসিত হয়ে যায়নি যে রংপুর ডিভিশনটা তাদের অংশ হয়ে যাবে। এখনো তারা বলে যে ওই বিশ্বের রংপুরে নাকি 40% হিন্দু পপুলেশন, সুতরাং 40% হিন্দু পপুলেশন থাকলে এখানে তারা জিওপলিটিক্যাল গ্রাউন্ডসে চিকেন স্নেককে 120 কিলোমিটার মাত্রায় বৃদ্ধি করাটা তারা মনে করে যে এটা তাদের নৈতিক দায়িত্ব। আর পার্বত্য চট্টগ্রামের ব্যাপারটা হচ্ছে যে এটাকে তারা একেবারে ধরেই নিয়েছে যে বঙ্গোপসাগর থেকে ত্রিপুরায় যেতে হলে পার্বত্য চট্টগ্রাম যদি তাদের নিয়ন্ত্রণে থাকে, তাহলে নর্থ ইস্টের নিয়ন্ত্রণ তাদের জন্য অনেক সহজ হয়ে যায়। এগুলো কিন্তু কাল্পনিক ধারণা নয়। আজকে নরেন্দ্র মোদীর যে ভাষা আমরা দেখতে পাচ্ছি যে 1971 সালে বাংলাদেশের অভ্যুদয়ে, সেখানে সত্যিকার অর্থে যদি নিউট্রাল চিন্তাধারায় চিন্তা করা হয়, ভারত অনেক পরে মুক্তি যুদ্ধে বা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যে যুদ্ধটা আমাদের মুক্তি বাহিনী করেছে, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি পাকিস্তানের যে সামর্থ্য, যে মনোবল, যেটাকে ভেঙে দিয়েছে আমাদের মুক্তি বাহিনী, যার ফলে এটা বোঝা মুক্তি বাহিনী প্রমাণ করতে পেরেছে যে পাকিস্তানের সেনাবাহিনী আমাদের এই দেশে একটা অকুপাইং পাওয়ার, দখলদারি শক্তি। এবং সেটা যখন অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের মধ্যে আরো দৃঢ়তা অর্জন করে, যখন ভারত নিশ্চিত হয়েছে যে বাংলাদেশে পাকিস্তানের সামরিক বাহিনী অকুপাইং পাওয়ার হিসাবে মোটেও টিকে থাকার সম্ভাবনা নেই, সেই নিশ্চয়তা হওয়ার পরেই কিন্তু ভারত যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জেনারেল ম্যানেকশর বিভিন্ন রকমের আচরণ, মিসেস গান্ধীর সাথে তার যে কথোপকথন, সমস্ত কিছুই প্রমাণ করে যে মুক্তি বাহিনী যদি পজিটিভলি পাকিস্তানের সামরিক বাহিনীকে ধ্বংস করার পথে একটা বড় সাহসী অ্যাডভান্স না করতো, তাহলে কিন্তু ভারত এই পাকিস্তানের সাথে যুদ্ধে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকতো না। এই কথাটা কিন্তু আমরা কখনো জোর করে বলি নাই, কখনো তুলেও ধরিনি। আমরা সবসময় দেখাতে চেয়েছি যে ভারতের পাকিস্তানের বিরুদ্ধে বিজয়ের মুক্তি বাহিনী ছিল সহায়ক শক্তি। এটুকু কেন আমরা প্রমাণ করব? আমাদের তো তুলে ধরতে হবে এই কথা যে ভারত যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, সেই সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয়েছে কেননা পুরো গ্রাউন্ড ওয়ার্ক মুক্তি বাহিনী তখন করে ফেলেছে। হয়তো আমাদের আরো কিছুটা বিলম্ব হতো, কিন্তু আমাদের মুক্তি বাহিনী যে পরিস্থিতি তৈরি করেছিল, সেখানে পাকিস্তানের সামরিক বাহিনী, পাকিস্তানের মতো একটা সীমিত অর্থনৈতিক সামর্থ্যের দেশ,
যেখানে পাকিস্তান ডিপ্লোম্যাটিক আইসোলেশনের সম্মুখীন হয়েছিল, যেখানে পাকিস্তান বলতে গেলে দীর্ঘদিন এই যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো তার অর্থনৈতিক সামর্থ্য মোটেও থাকতো না, সেখানে আমরা ওদেরকে গ্র্যাজুয়ালি হয়তো আরেকটা বছর সময় লাগতো, কিন্তু ইভেন্চুয়ালি তারা এই দেশ ছেড়ে পালাতো। আমেরিকা যদি আফগানিস্তান ছেড়ে চলে যেতে বাধ্য হয়, তখন কোনো কারণ ছিল না দেশের পরিস্থিতিতে, আর বাংলাদেশের জনগণ তখন আরো দৃঢ়তার সাথে যাবে। সেই সুযোগটা ভারত নিয়েছে। ভারত এখানে এসে তারা শুধু শেষ মুহূর্তেই তারা যে মাত্র 2 সপ্তাহ হয়তো বেশি হবে না, তারা এই যে তাদের সামরিক বাহিনী ব্যবহার করেছে, সেটা একটা বলতে গেলে ট্রেডিং আপ, ফিনিশিং দ্য জব, এরকম কিছু বলতে পারত। এবং সেটা তো তারা এমনিতে করেনি, মাসের পর মাস, 3টা মাস তারা পাকিস্তানের সারেন্ডার করার যত অস্ত্র শস্ত্র সমস্ত কিছু তারা এখান থেকে সরিয়ে নিয়েছে। ট্রাকের পর ট্রাক, দিন রাত তারা কার্পেটস, এয়ার কন্ডিশনিং মেশিনস, ফার্নিচার্স কিছু বাদ রাখেনি। মানে এত নোংরামি চরম সীমায় ভারত দিয়েছে, এবং যেটা প্রমাণ করে যে ওই মুক্তিযুদ্ধে ভারত আমাদের সত্যিকার অর্থে কোনো সহায়ক শক্তি ছিল না, ভারত নিজেই একটা অকুপাইং পাওয়ার ছিল। তার সর্বোচ্চ প্রমাণ হচ্ছে যে আমাদের মেজর জলিল, সেক্টর কমান্ডার মেজর জলিল গুলি করতে বাধ্য হয়েছে তার সামরিক যে শক্তিকে নিয়ে। ভারতীয় বাহিনীর সাথে সামনাসামনি যুদ্ধ হয়েছে, এবং তারপর ইউএস ক্যাপচার, তাকে যশোর ক্যান্টনমেন্টে রেখে দিয়েছিল মৃত হিসেবে। এই মেজর জলিল, যিনি একজন সাহসী মুক্তিযোদ্ধা ছিলেন, যার কথা আমাদের স্মরণ করা উচিত, 16ই ডিসেম্বরে মনে করা উচিত, ইজ দ্য সিম্বল অফ বাংলাদেশের রেজিস্ট্যান্স টু ইন্ডিয়ান অকুপেশন অফ বাংলাদেশ। তিনি হচ্ছে আমাদের সবচেয়ে উৎকৃষ্ট প্রমাণ যে আমরা শুধুমাত্র পাকিস্তানকেই পরাজিত করিনি, আমরা ভারতীয় বাহিনীকে আমরা যেতে বাধ্য করেছি। এটা অসম্পূর্ণ যদি শুধু বলা হয় যে শেখ মুজিবের কথায় পাকিস্তান আর্মি, ভারতীয় বাহিনী চলে গিয়েছিল। হ্যাঁ, সেটা একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল। ভারতীয় বাহিনী এটাও জানতো যে বাংলাদেশে যে সামরিক সামর্থ্য রয়েছে, যে মুক্তি বাহিনী রয়েছে, তারা কোনোভাবেই ভারতীয় বাহিনীর উপস্থিতি একসেপ্ট করবে না। সুতরাং এই বাস্তবতাগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। আজকে আমরা দেখি, আজকে এই দিনে 2025 ডিসেম্বরে যে ভারত যে অবস্থান নিয়েছে সেটাই স্বাভাবিক, সেটাই কারণ আমরা জানি যে ভারতের সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে গুণগত পরিবর্তন আনা অপরিহার্য। আজকে ভারত কিছুতেই যে এই যে 16 বছরের আধিপত্য শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশের উপর তার যে নিয়ন্ত্রণ, একটা মিথ সে বজায় রাখতে চায়, এবং যার পেছনে নরেন্দ্র মোদী, এই যে তাদের আজিজ ডোভালের মতো এই ধরনের ভয়াবহ চিন্তাধারার মানুষ, যারা পারিপার্শ্বিক অ্যাটমসফিয়ারকে একটা মানে দূষিত করে রাখতে চায়, তারা স্বাভাবিক নেইবারলি রিলেশনস এ মোটেও বিশ্বাস করে না। তাদের কাছ থেকে আপনি কি প্রত্যাশা করতে পারেন? আমরা ভেবেছিলাম যখন হাসিনা রিমুভ হয়েছে, একটা বছর চলে গিয়েছে, ভারত ভারতের এই ধরনের অ্যাটিচিউড থাকার কথা যে তারা বাংলাদেশকে একটা সার্বভৌম দেশ হিসাবে মেনে নিবে। তারা যখন দেখছে যে অন্যান্য দেশগুলো সার্ক অঞ্চলে তাদের সাথে আমাদের অত্যন্ত উষ্ণ সম্পর্ক, সেই প্রেক্ষাপটে ভারত কোনো পরিবর্তন আনেনি, বরং ভারতের যে হঠকারিতা আজকে এই প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ভিতর থেকে একটা গুণগত পরিবর্তন নিয়ে আসছে আমাদের নতুন প্রজন্ম, এবং এদের কথা না বলে পারা যায় না। এই যে প্রজন্মের এই জায়গাতে আসছে স্যার, আপনি যেটি বলছিলেন যে আমাদের মুক্তিযুদ্ধ ছিল আসলে ভারতের জন্য একটা লাভজনক ব্যবসা। মানে শরণার্থীদের আশ্রয় দিয়ে বিদেশিদের কাছ থেকে যে পরিমাণ অনুদান তারা সংগ্রহ করেছে, তার সেভাবে কিন্তু খরচ হয় নাই আমাদের শরণার্থীদের পেছনে। তারা মানবতার জীবন কাটিয়েছে, পরবর্তীতে অস্ত্র থেকে শুরু করে সবই তারা লুটপাট করে নিয়েছে। তো এখন স্যার একটা বিষয় খুব আলোচনায় আসছে যে 16ই ডিসেম্বর যে সারেন্ডারের যে অনুষ্ঠান, যে সারেন্ডারের যে সাইনিং, সেখানে স্যার মিত্র বাহিনীর কাছে কেন ইয়েটা হলো? বাংলাদেশের আমাদের ওসমানী সাহেব বা আমাদের
দায়িত্বপ্রাপ্ত কেউ কেন সেখানে অথরিটি নিল না? এটা স্যার ঐতিহাসিক বিষয়টা কি? কারণ এই প্রজন্মের জন্যই স্যার যদি একটু আপনি একটু সংক্ষেপে যদি একটু বলেন স্যার, আমাদের ভালো হয়। এটা আমরাও আমাদের যারা আমরা বেড়ে উঠেছি গত 50 বছরে, আমরাও কিন্তু এই বাস্তবতাটাকে কখনো মেনে নিতে পারিনি যে এখানে পাকিস্তানের সেনাবাহিনী যে ইস্টার্ন কমান্ডার সারেন্ডার করছে, সেখানে আমাদের জেনারেল ওসমানী থাকছে না, সই করছে না, পাশাপাশি বসছে না। এর ফলে আমি অনেকের মতো আমিও এই সারেন্ডার সেরিমনিকে কখনো মনে প্রাণে একসেপ্ট করিনি। বরং আমার মনে হয় আমি থুতু ফেলেছি যেখানে ওই অওরার মুখে ওই ছবি দেখলে আমার ঘেন্নায় শুধু জেনারেল নিয়াজিকে না, এই ভারতীয় সেনাবাহিনী কমান্ডারকে ঘেন্নায় আমি মুখ ফিরিয়ে নিয়েছি। এই ছবিটা দেখলে আমি অ্যাবসলিউটলি আই জাস্ট ওয়ান্ট টু ভমিট অন ইট। এটা সত্যিকারের ছবি না। সত্যিকারের ছবি হওয়া উচিত ছিল যে জেনারেল ওসমানী বসে আছে, তিনি সই করছে, পাকিস্তান আর্মি সারেন্ডার করছে ওই জেনারেল ইন্ডিয়ার মানেক শ এবং আমাদের ওসমানী দুইজনের কাছে। That would have been the proper salute, respect to our মুক্তি বাহিনী। আমাদের মুক্তি বাহিনী ভারতের জন্য সমস্ত প্রক্রিয়াটা তৈরি করে দিয়েছে, অথচ সেখানে কোনো অ্যাকনলেজমেন্ট ছিল না। কাজে এই সারেন্ডার সেরিমনিকে আমি কখনো, আমার মতো অনেকেই আমরা কখনো এটাকে মনে প্রাণে গ্রহণ করিনি। এটা ভারতীয়দের কৃত্রিমতা, বাংলাদেশকে বাধ্য করা। হ্যাঁ, সেখানে একজন প্রতিনিধি ছিল, একজন আরো সেকেন্ড ইন কমান্ড না থার্ড ইন কমান্ড কে জানি ছিল, কিন্তু দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি আনএক্সেপ্টেবল। এটা আমাদের যে গৌরবান্বিত যে কৃষ্টি ছিল, গড়ে উঠেছে বাঙালি পূর্ব বাংলার যে সাহসী সৈনিক, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বলতে পশ্চিমবঙ্গে তো কোনো পশ্চিমবঙ্গ বেঙ্গল রেজিমেন্ট নাই। আমাদের এই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যে লাহোরকে রক্ষা করেছে 1965 এর যুদ্ধে, যারা বীরত্বের সাথে 71-এ যুদ্ধ করেছে, তাদের ভারতীয় বাহিনী ওইভাবে স্বীকৃতি দেওয়া উচিত ছিল যে তারা জেনারেল ওসমানী সাহেব। বরং কি করেছে, শোনা গিয়েছে যে জেনারেল ওসমানী হেলিকপ্টার লক্ষ্য করে গুলি করেছিল। হোয়াট ওয়াজ দ্য ইন্টেনশন অফ শুটিং দ্যাট প্লেন? এবং এই জেনারেল ওসমানী প্লেনে গুলি করার অর্থই হচ্ছে যে ভারতীয় বাহিনী যে বাংলাদেশের যে স্বাধীনতার ব্যাপারে তাদের যে দ্বিমুখী নীতি, তাদের যে অকুপাইং মেন্টালিটি, সেটাই তারা তুলে ধরেছে। এবং আমার মনে হয় নতুন প্রজন্ম উচিত হবে এটাকে সেভাবেই দেখা। তো স্যার, আমাদের ধরেন আমি যদি আপনাকে একটা সংবাদ যদি দেখাই, গতকাল আমাদের ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারকে তলব করছিল দিল্লি। তো দিল্লি তলব করে বাংলাদেশের এই যে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের যে কর্মসূচি বা সবকিছু মিলায় তারা বলছে যে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। আজ বুধবার দুপুরে বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করে এই বিষয়ে উদ্বেগের কথা জানানো হয়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তার কূটনৈতিক নিয়ম অনুযায়ী বাংলাদেশের মিশন ও পোস্টের নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশা করছে ভারত। তো বাংলাদেশ তো এটা নিরাপত্তা তো নিশ্চিত করছে, এমন তো কোনো ঘটনা ঘটে নাই। কিন্তু ধরেন স্যার, ভারত যেখানে আমাদের মানে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত হাসিনা সহ সন্ত্রাসী গুন্ডা পান্ডা সবাইকে যেভাবে আশ্রয় দিয়ে বাংলাদেশে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করেছে, তো বাংলাদেশের উচিত তো ভারতের এখানকার মানে রাষ্ট্রদূতকে প্রতিদিন তলব করা। এটা আপনি কিভাবে দেখেন? এত মাধ্যমে কি আছে স্যার? এটা ভারতীয় কূটনীতি যে কতখানি মিথ্যাচার বাংলাদেশ ভারত সম্পর্ককে তারা যে কত বড় মিথ্যাচারের উপর ভিত্তি করে টেনে নিচ্ছে, এটা মানে এইসব এক্সাম্পল থেকেই বোঝা যায়। তারা যে বারবার আমাদের কে অ্যাকিউজ করে নিরাপত্তা, তাদের সবচেয়ে বড় মানে বড় মিথ্যাচার হচ্ছে এখানে নাকি হিন্দুদের সব মেরে ফেলা হচ্ছে, মাইনরিটিজ আর নন ব্লকসের। পরশুদিনও তাদের এক বাঙালি এক ছেলে দীপক ধর নাকি নাম একটা বই লিখেছে, বিসমিল্লাহ
ইউনূস সরকার নাকি এই ধরনের একটা বই, সেখানে এক বাংলাদেশের লোক, কত বড় বেঈমান টুইটার, শহীদুল আলম খোকন নাম, সে কথা বলছিল ওই সেমিনারে, এবং তারা দাবি করছে যে বাংলাদেশে নাকি এখন মানে খালি হিন্দুদের সব মেরে ফেলা হচ্ছে, মাইনরিটিরা সব শেষ হয়ে যাচ্ছে, এবং এত বড় মিথ্যাচার তারা যে করে, তারা কি চিন্তা করে যে এখানে বিদেশি কূটনীতিকরা রয়েছে, ওয়েস্টার্ন ডিপ্লোম্যাটস আর হিয়ার, আমেরিকান, ইউরোপিয়ান ইউনিয়ন, তারা সব দেখে, তাদের ইন্টেলিজেন্স রয়েছে, এবং ভারতের এই মিথ্যাচার ধারাবাহিক ভাবে চলে আসছে। কাজে তারা যখন আমাদের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহকে ডাকে, এটা একটা সিম্পলি ডিসপ্লে অফ শোভিনিজম, মানে বাংলাদেশকে অপমান করার জন্য বিশ্ব রাজনীতিতে বাংলাদেশকে কুইক হিসেবে যে আমরাও পাল্টা ব্যবস্থা নিয়ে তোমাদেরকে অপমান করতে পারি, সেটা তুলে ধরছে। অথচ এখানে কিন্তু আমাদের এখানে ভারতীয় রাষ্ট্রদূতকে যে ডেকে পাঠানো হয়েছিল, সেটা একেবারে মানে বাধ্য হয়ে, শেষ পর্যন্ত উপায়ান্তর না থাকায় তাকে কিন্তু আমাদের ফরেন অফিসে ডাকা হয়েছে। এবং এখানে যেটা বলা হয়েছে, যেটা সুস্পষ্ট, দুনিয়া শুদ্ধ সবাই জানে, যে প্রথমত তারা আমাদের যে একজন খুনি প্রাক্তন প্রধানমন্ত্রী, তথাকথিত প্রধানমন্ত্রী যাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে, তাকে শুধু তারা আশ্রয় দিচ্ছে না, তাকে সম্পূর্ণ তারা এই সরাসরি সাপোর্ট দিচ্ছে, অফিস খোলার ব্যবস্থা করেছে, ওইখান থেকে আপত্তিজনক বক্তৃতা দিচ্ছে, এবং তারপরে তারা যে নতুন ভারত যে নতুন প্রক্রিয়া শুরু করলো, সেখানে তারা এই অ্যাসাসিনস, টার্গেটেড কিলিংস এর ধারণাকে ভারত স্বয়ং বাস্তবায়িত করছে। কেননা এটা ভারতীয় মাটি থেকে হচ্ছে। তারা এইভাবে একের পর এক বলা হয় যে যারা ওই আন্দোলনে লিপ্ত ছিল, যেসব ছাত্ররা, যেসব বলিষ্ঠ কণ্ঠ, তাদের একজনকে অলরেডি তারা হত্যার দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে, আমরা জানি না সে বাঁচবে কিনা, তারপরেও অন্যরা রয়েছে লিস্টে। আমাদের এখানে রীতিমতো সাবধান বাণী উচ্চারণ করতে হয় যে আপনি সাবধানে থাকুন, কখনো মুভমেন্ট করবেন না। এমনকি আমাকেও, আমি রীতিমতো বারবার আমাকে আমার বন্ধুরা ওয়েল উইশাররা ওয়ার্নিং দেয় যে খুব সাবধানে থাকবেন, একা বের হবেন না, সন্ধ্যার পরে একা ঘোরাঘুরি করবেন না, আপনি কিন্তু টার্গেটেড। এরকম তো আমরা কোনোদিন শুনিনি। আমরা একটা স্বাধীন দেশের নাগরিক, পৃথিবীর অন্যতম বৃহৎ মুসলিম রাষ্ট্র বাংলাদেশ, ইন্দোনেশিয়া আর পাকিস্তানের পর, আমাদেরকে ভারত এরকম রক্তচক্ষু দেখায়। 1 বছর হয়ে গিয়েছে, হাসিনা ইজ এ কন্ডেমড ক্রিমিনাল, তাকে ফেরত পাঠালো না, না পাঠিয়ে নরেন্দ্র মোদী ও ভারত সরকার এখন এখানে টার্গেটেড কিলিং। এটা কিন্তু আন্তর্জাতিক সন্ত্রাস। আমাদের যেটা করা উচিত, এটা ডক্টর মাহমুদুর রহমান ঠিকই বলেছে যে এটা আন্তর্জাতিক সংস্থায় নিয়ে যাওয়া উচিত, আন্তর্জাতিক সংস্থায় সরাসরি বিষয়টা উত্থাপন করা উচিত যে ভারত বাংলাদেশে অলিখিত একটা টেররিস্ট প্রক্রিয়া শুরু করেছে। আজকে আমরাই পারবো সবচেয়ে ভালো আন্তর্জাতিক বিশ্বে তুলে ধরতে যে দক্ষিণ এশিয়ায় আসল সন্ত্রাসী রাষ্ট্র হচ্ছে ভারত, পাকিস্তান নয়। পাকিস্তান ভারতের দ্বারা নিগৃহীত, পানিশড। তারপর শ্রীলঙ্কা ভারত দ্বারা আক্রান্ত হয়েছে, নেপাল আক্রান্ত হচ্ছে, ভুটানকেও এখন শোনা যায় তারা নাকি দখল করে নিবে, ধ্বংস করে নেবে, এরকম পায়তারা করছে। আর বাংলাদেশের প্রতি তাদের যে আচরণ, এটা আমরা যদি এখন এই সময়টাই উচিত। কিন্তু আমাদের এখানে আনফর্চুনেটলি আপনি দেখেন, সবচেয়ে বড় বাধা হচ্ছে there is this unseen, unknown fear of India, যে ভারতকে ছাড়া টেকা যাবে না। ভারত এটা বোঝেও জানে যে বাংলাদেশের দুর্বলতা রয়েছে, যে বাংলাদেশের মধ্যে একটা পপুলেশন, শুধুমাত্র আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগ তো অলরেডি আপনার অ্যাজ এ ফ্যাসিস্ট গভর্নমেন্ট, ফ্যাসিস্ট সিস্টেম, আওয়ামী লীগ এখন ভারতীয় রাজনৈতিক কালচারের একটা অংশ। আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশে বিলং করে না, আওয়ামী লীগ হচ্ছে এখন একটা ভারতীয় অঙ্গসংস্থান, এবং এদের কাজ হচ্ছে সরাসরি এখন বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করা। এছাড়া আর আওয়ামী লীগকে ভবিষ্যতে চিন্তাই করা যায় না। সুতরাং এই ধরনের বাস্তবতা, আমার একটা জিজ্ঞাসা, যে ধরেন হাসিনার দ্বারা ভারত যেভাবে বাংলাদেশে একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছিল, এই
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে সে নিয়ন্ত্রণ থেকে কি আমরা আসলে বেরিয়ে আসতে পারছি? অন্তর্বর্তীকালীন সরকারও কি ভারতের জুজুর ভয় নাই? কারণ ইউনূস সাহেব